হুমায়ুন কবিরের নতুন দলের প্রথম সভার পর এবার শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর সভা। তৃণমূল বিরোধী দুটো সভাতেই নজর কাড়া ভিড় মুসলমানদের। স্বাধীনতার 8 দশক পর পশ্চিমবঙ্গে কি আবার ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন। এ মাসের মধ্যেই জোট প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছি বলছে নওশাদ সিদ্দিকী। তাড়াতাড়ি বসতে হবে, জোট বার্তা উস্কে দিয়ে মন্তব্য হুমায়ুন কবিরের। ওরা বিজেপির বি আর সি টিম, কটাক্ষ তৃণমূলের। জোট বেঁধে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে আদৌ কোনো ধাক্কা দিতে পারবেন এই দুই মুসলিম নেতা? তৃতীয় প্রশ্ন। হুমায়ুন কবিরের পর তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসের দিকে জোট বার্তা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। কিন্তু মুসলিম জাতিসত্তার এই রাজনীতিতে কি অবস্থান নেবে নিজেদের ধর্মনিরপেক্ষ বলা সিপিএম এবং কংগ্রেস? চতুর্থ প্রশ্ন। রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার আশা কর্মী, দিলেন সরকার উল্টে দেওয়ার হুঁশিয়ারি। পেছনে রাজনৈতিক ইন্ধন বলছে তৃণমূল। তবে কি মুসলমান ভোটের সঙ্গে মহিলা ভোট নিয়েও চিন্তা বাড়তে চলেছে শাসক দলে? দেখুন, বামেদের সমর্থনে নওশাদ সিদ্দিকী একমাত্র অবিজেপি বিরোধী বিধায়ক এই হিসেবে বিধানসভায় পৌঁছেছিলেন। আবার সেই বহুচর্চিত সাগরদিঘি কেন্দ্রের বাইরন বিশ্বাস, যেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে উপনির্বাচন পর্যন্ত জিতেছিলেন, উপনির্বাচন যেখানে সাধারণভাবে শাসক দলের পক্ষে রায় যায়। কিন্তু এখন নওশাদ সিদ্দিকী বারবার একটা মহাজোটের ডাক দিচ্ছেন। বাবরি মসজিদের শিলান্যাস করেও হুমায়ুনকে সেই একই ডাক দিতে দেখেছি আমরা। দেখুন, নওশাদে সিপিএমের কোনো আপত্তি নেই, 5 বছর আগেই একেবারে তা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। আবার যদি নওশাদ হুমায়ুনের হাত ধরেন, তাহলেও কি বামেরা তাদের হাত ধরবে? মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির তৃণমূল ছাড়ার পরেই যে কথা হয়েছে, তা এই অনুষ্ঠানেই দুপক্ষের বক্তব্যই আপনাদের দেখিয়েছি, দুজনেই বলেছে, কোনো অস্বীকারের জায়গাই নেই। কিন্তু নওশাদ হুমায়ুন সত্যিই যদি জোট বাঁধেন, সেই নৌকা থেকে সিপিএম উঠবে? শতরূপ কি মনে করে? দেখুন, অত যদি ফদির কথা বলতে পারবো না, কে কার হাত যদি ধরে তখন কি হবে না হবে, যদির কথা নদীতে, নদীর কথা অতীতে। আমি বলছি, আজকে আমার জীবনের একটা স্মরণীয় দিন। আমি বহু রাজনৈতিক বিতর্কে আজ অব্দি অংশগ্রহণ করেছি। সুমনদা, তোমার তো আমার থেকেও বেশি অভিজ্ঞতা রাজনৈতিক বিতর্ক দেখার। কিন্তু আজকে এমন একটা দিন, তৃণমূলের এমএলএকে গালাগাল দেওয়ার জন্য 2জন তৃণমূল প্রতিনিধি এসছে আজকে এখানে। 2জন তৃণমূলের মুখপাত্র এসছে, তাদের কাজ কি না তৃণমূলের এমএলএকে এখানে বসে গালাগাল দেবে। সত্যি এই সার্কাস দেখার খুব একটা সুযোগ হয় না। আর বৈশানদ্দার ছোটোবেলা থেকে ওকে চিনি, কি রাগ না ওর বিজেপির ওপর। যখন বিজেপির নামে এত খারাপ খারাপ কথা বলছিল, একবারের জন্য মনে হচ্ছিল যে এই বৈশানাথ চ্যাটার্জি জীবনের প্রথম কাউন্সিলর হয়েছে বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী হিসেবে। সুতরাং যাই, আজকের আলোচনায় একটু ফিরি। দেখুন দেখো সুমনদা, যে প্রশ্নটা আমায় করলে, আমরা বামপন্থীরা কোনো দিন কখনো কোনো মুসলমানকে বলিনি যে আপনি আমাকে এই কারণে ভোট দিন কেননা আপনি মুসলমান, আর কখনো কোনো হিন্দুকেও বলিনি যে আপনি আমাকে এই কারণে ভোট দিন কেননা আপনি হিন্দু। যদি হুমায়ুন কবিরও আজকে বাবরি মসজিদ উদ্বোধন করার বদলে একটা বিশ্ববিদ্যালয় বা একটা হাসপাতাল উদ্বোধন করে রাজনৈতিক দলের সূত্রপাত করতেন, তাহলে হয়তো আজকে আমাদের পক্ষেও একটু সহজ হতো কথাগুলো, এই সম্ভাবনাগুলোকে নিয়ে আলোচনা করার। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত কঠিন কাজটা কি হবে? মহাজোটের ডাক দিচ্ছে। আমি টু বি ফেয়ার, হুমায়ুন কবিরও তো উনি একটা ঘোষণা করেছেন একটা দল তৈরি করবেন, ওনারও নিশ্চয়ই আরও অনেকগুলো দলের কর্মসূচি কি ইত্যাদি সামনে আনবেন। মানে উনি যতক্ষণ না ওনার দল সম্পর্কে পুরো ব্যাপার ধারণাটা পরিষ্কার করছেন, হঠাৎ করে আমি সিপিএম কি ঠেকা নিয়ে বসে আছি যে আমি আগ বাড়িয়ে বলবো না দলের সঙ্গে আমি জোট করবো কি করবো না। আমি কতগুলো কথা এখানে বলি। দেখো, আমি এর আগেও একদিন সুমন্ত তোমার এখানে আলোচনায় বলেছিলাম, বিজেপি ঘোষিতভাবে মুসলিম বিরোধী দল, ওরা মুসলমানের বুকে ছুরি মারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুসলমানের পিঠে ছুরি মেরেছেন। এবং একটার পর একটা, ধরো এই যে ওবিসি রিজার্ভেশন নিয়ে কথা হলো, ভারতের প্রথম রাজ্য পশ্চিমবাংলা, আমাদের সংবিধান তার আগে সুযোগ দেয়নি, রঘুনাথ মিশ্র কমিশন প্রথমেই সুযোগ দিল, এবং প্রথম রাজ্য ভারতের পশ্চিমবাংলা যারা কিনা মুসলিম ওবিসি রিজার্ভেশন শুরু করলো। ওবিসি কারা, এটা তো ওবিসি কমিশন দেশের ঠিক করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বাড়তি দায়িত্ব দিয়েছিল যে আপনি ওবিসির তালিকা আপনার মতো করে সাজাতে গিয়ে কার্যত ওবিসি রিজার্ভেশনটাকে শেষ করে দিলেন? আজকে আমি বলছি, সাধারণ একটা মুসলমান পরিবারের, একটা গরিব ওবিসি দলিত মুসলমান পরিবারের যে ছেলেটার যে মেয়েটার জীবনের 15টা বছর চলে গেল আজকে, কালকে যদি আমি ধরে নিই আদালতের মামলা মিটে যাবে, মীমাংসা হয়ে যাবে, আবার এই রিজার্ভেশন চালু হবে, আমি ধরেও নিই, আজকে যে ছেলেটার বয়স ছিল আজ থেকে 15 বছর আগে, তার বয়স ছিল 25, আজকে তার বয়স 40, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন ওই ছেলেটার, ওই মেয়েটার 15টা বছর ফিরিয়ে দিতে? সুতরাং যা সর্বনাশ আপনার করার আপনি তো করলেন। সিএ হচ্ছে পার্লামেন্টে, আপনার এমপিগুলো পার্লামেন্টে গিয়ে সিএর বিরুদ্ধে ভোট দিচ্ছে না, ধর্মতলায় দাঁড়িয়ে ক্যাকাচিচি করছে। ওয়াকফের সংশোধনী হলো, আপনি দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে পশ্চিমবাংলায় আমি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে দেবো না। তারপরে মানুষ যখন এসআইআর নিয়ে ব্যস্ত, সাধারণ মুসলমান তার 2002 সালের ভোটার লিস্টে বাপ ঠাকুরদের নাম খুঁজছে, আপনি সেই সময় ঘুরপাতে এসআইআর পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করে দিয়ে বলে দিলেন 5ই ডিসেম্বরের মধ্যে এসআইআর যদি তুলতে না পারো তোমার সম্পত্তি আমি নিয়ে নেব। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, যে কথা হচ্ছিল এখানে রাজনৈতিক হিংসা, ঠিক কথা, যে তথ্য বলা হলো 80% মানুষ মারা গেছেন মুসলমান সম্প্রদায়ের। আমি বলছি, গত 15 বছরে পুলিশের হাতে যে মানুষগুলো মারা গেছে, তুমি নামগুলোকে খুলে দেখো, পুলিশের হাতে, ভাঙড়ের মফিজুল আলমগীর থেকে শুরু করে, আমাদের মইদুল মিদ্দা থেকে শুরু করে, কদিন আগে তামান্না, যদিও পুলিশের হাতে নয়, সে তৃণমূল ভোটের পরে,
পুলিশের হাতে পাশাপাশি খুন হওয়া আরেকটাও আছে, নামগুলোকে দেখো। যারা এই খুনগুলোর জন্য গ্রেফতার হয়েছে তারাও তাদের বেশিরভাগ বলবো মুসলমান। আমি না, আমি রাজনৈতিক হিংসা তো আছে, আমি খালি বলছি পুলিশের হাতে খুন হওয়া, মমতা ব্যানার্জির পুলিশের হাতে খুন হওয়া নামগুলোর তালিকা দেখো। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। এই যে এনারা বলছেন যে এই যে মুসলমান ভোট কাটতে গেছে, মুসলমান ভোটগুলো কি আপনাদের বাপ ঠাকুরদার সম্পত্তি নাকি, বাবার জমিদারি নাকি আপনাদের? মুসলমান ভোট মানে তৃণমূলের সম্পত্তি, আর অন্য কেউ ভোটে লড়ছে মানে ভোট কাটতে গেছে? তাহলে আপনি গোয়াতে কার ভোট কাটতে গেছিলেন? আর যে বৈশানা চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে সজল ঘোষ জিজ্ঞেস করলো তৃণমূলের সংখ্যালঘু মোর্চার নাম বলতে 3 বার তোতলালেন। আমি ওসব ছেড়ে দিচ্ছি। গোয়ার 5 জন তৃণমূল নেতার নাম বলুন তো, যারা গোয়ার তৃণমূল নেতা। পশ্চিমবাংলা থেকে গোয়ার ভাড়া কাটতে গেছিল তৃণমূল নেতা নয়। মণিপুরের, আমি বলছি এরা তো অনেক বড় বড় তৃণমূল নেতা, আমি বলছি মণিপুরের 5 জন তৃণমূল নেতার নাম বলুক। একদম মণিপুরে জন্মেছে, মণিপুরে রাজনীতি করে তৃণমূলের নেতা হয়েছে, 5টা নাম বলুক। ত্রিপুরার 5টা তৃণমূল নেতার নাম বলুক। এরা গোয়াতে, মণিপুরে, ত্রিপুরায়, গোটা বিশ্ব সংসারে এরা ভোট লড়তে যাবে, সেই বেলায় এরা কারোর ভোট কাটছে না। আর পশ্চিমবাংলার একজন সন্তান, সে নওশাদ সিদ্দিকী হতে পারে, সে হুমায়ুন কবির হতে পারে, সে যেই হোক না কেন, পশ্চিমবাংলার কোনো সন্তান পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ভোটে লড়বে, তখন তৃণমূলের বাবার সম্পত্তি ভোটগুলো তখন অন্য কেউ লড়তে পারবে না। আমি দেখুন, আমি একটা কথা আমার শেষ করছি সুমন, আমার কথাটাকে বলে দেখো, বিরোধী হিসেবে না অন্যকে গালাগাল দিয়ে তো ভোট চাইবো, সমালোচনা করে ভোট চাইবো আমরা, কিন্তু আপনি 15 বছর সরকার চালাচ্ছেন। আজকে হুমায়ুন কবির বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, কি সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, যাই বলুন, তার সামনে দাঁড়িয়ে আপনাকে এই কথা কেন বলতে হচ্ছে যে বিজেপির ভয়ে তুমি আমাকে ভোট দাও? আপনি কেন বলতে পারছেন না যে মুসলমান মানুষের জন্য আমি এই ভালো কাজগুলো করছি যেটাকে দেখে তুমি আমাকে ভোট দাও? আপনি এইটা কেন বলতে পারছেন না? আমার কথাকে আমি ধরুন, আমি এটা বলে শেষ করছি যে পশ্চিমবাংলাতে এই যে আপনারা এখন আলোচনা করছেন না যে মুসলমান ভোট কি, তাহলে তোহা সিদ্দিকীর একটা বিবৃতি দেখালেন, উনি বলছেন যে মুসলমান ভোট ভাগ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরোটা নেই। আমি এটা নতুন কিছু না, 2022 সালের পঞ্চায়েত ভোট আপনারা দেখুন, 2022 সালের পঞ্চায়েত ভোটের ফলাফল দেখলে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবাংলায় তৃণমূল কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছিল তার হিসেব পেতে শুরু করে দিয়েছে। এমনকি আমি বলছি, ধরুন বামপন্থীরা আমরা ভালো ফলাফল তো করিনি, তার মধ্যেও আপনি যদি দেখেন শেষ আমাদের যারা এমপিরা ছিল, সে মোহাম্মদ সেলিম রায়গঞ্জ থেকে হোক, বদরুদ্দোজা খান জিতেছিলেন মুর্শিদাবাদ থেকে, গত লোকসভায় বাম এবং কংগ্রেস যে কটা আসনে লিড পেয়েছিল সবগুলো সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে লিড পেয়েছিল। সুতরাং সংখ্যালঘু মানুষের ভোট কিন্তু তৃণমূলের হাত থেকে ইতিমধ্যে অনেকটা চলে গেছে, ওরা সেটা জানে বলেই এখন বিজেপির ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে। আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে প্রতিক্রিয়ায় তন্ময়। না, প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই মুসলিম ভোট চলে যাওয়ার প্রসঙ্গটা আসছেই না। আমি আগে আপনারা দেখুন সমস্ত নির্বাচন, এই নির্বাচনও এখন যতগুলো জায়গায় সভা হচ্ছে, সমিতি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, আমরাও বিভিন্ন জায়গায় সভা সমিতি করছি, কোথাও গিয়ে এটা বলছি যে মুসলিমদের ভোট আলাদা ভাগ করে দিতে হবে। এটা কনফিডেন্স নাকি মুসলমানদের টেকেন ফর গ্রান্টেড নেয়া? আমরা আমার ছেড়ে যাবে না, টেকেন ফর গ্রান্টেড না, টেকেন ফর গ্রান্টেড এর প্রশ্নই ওঠে না। আমরা ন্যারেটিভ দিচ্ছি যে আমরা আমি বলছি কি এখনো তো করেছি, ইশতেহারই এবং প্রকাশ হয়নি। অবশ্যই এটা বলতে হবে, অবশ্যই এটা বলতে হবে বিজেপির শাসনকালে সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নেমেছে সেই কথাগুলো তুলে ধরতে হবে। একদিকে আমরা আমাদের রাজনীতি করে পশ্চিমবঙ্গে আপনারা পশ্চিমবঙ্গে যত মুসলমান আমি বলছি তার মানে আবার ওই যে যেটা দিয়ে কামাল সাহেব শুরু করেছিলেন যে বিজেপির জুজু দেখিয়ে আমি ভোট চাইছি, মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবো, এটা বিরোধী দলের দলনেতা, তারা শওকত মোল্লা, বিরোধী দলের দলনেতা। আমি বলছি হ্যাঁ। আচ্ছা, শুভেন্দু অধিকারী এটা বলেছিলেন তো, পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা সুমোটো এফআইআর করে গ্রেফতার বলুন কি মামলা বলুন করতে পারতেন তো, করেছিলেন। এই যে কথাটা এখানে কামাল সাহেব বললেন, কোরআন শরীফকে অপমান করলেন পশ্চিমবাংলার একজন তৃণমূল নেতা, একজন বিজেপি নেতা, দুজনের মধ্যে কার ক্ষেত্রে এই কথাটা? আমি বলছি আজকে যদি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কেউ ভগবত গীতাকে নিয়ে কি, যদি কেউ রামায়ণকে নিয়েও এমন কোনো কথা বলে যা কিনা একটা মানুষের মানে তার ধর্মীয় চেতনাকে আঘাত করবে এবং অশান্তি লাগাবে, তাহলে তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। যদি আজকে কেউ কোরআন শরীফকে ছোট করে অকারণে, তার বিরুদ্ধে এফআইআর করা উচিত, কোনো ক্ষেত্রে করেছে। তার মানে কি এইগুলো ছেড়ে রাখা হয় এদেরকে, যাতে করে কি না কেউ যখন কোরআন শরীফকে অপমান করবে, কি কেউ যখন কোনো মুসলমান বিধায়কদেরকে কাঁধে করে ফেলে দিয়ে আসবো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো না, কিন্তু তার এই কথাটাকে শুনিয়ে সংখ্যালঘু মানুষের আমি ভোট চাইবো। আমি বলছি এই বিধানসভার অধ্যক্ষ ব্যবস্থা নিয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। শুভেন্দু অধিকারী আমি বলছি শিক্ষিত লোকেরা অশিক্ষিতের মতন যেন কথা না বলে। উনি এই কথাটা বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, বিধানসভার বাইরে দাঁড়িয়ে কিছু বললে স্পিকারের কোনো এখতিয়ারই নেই সে বিষয়ে কিছু করতে পারে। হুমায়ুন 2019 সালে কোন দলের প্রার্থী ছিল? বিজেপির প্রার্থী ছিল, তার আগেও কংগ্রেসে ছিল, তারপরে তৃণমূলে। এই যে একটা লোক যার কোনো আদর্শগত অবস্থান নেই, বারবার দল পাল্টায়, গিরগিটির মতো দল পাল্টায়, তার কথাটা কতটা গ্রহণযোগ্য হবে নিশ্চয়ই বাঙালি মানুষরা এটা গ্রহণীয় বিবেচনা করবেন।
আমি আর একটা কথা মানে বলছি। অর্জুন সিংকে নেওয়ার আগে আপনারা এটা ভাবেন না? আপনি আর দেখুন, আপনি তো আমার কথা হুমায়ুন বেরিয়ে গেলে তখন মনে হয়, মনে করতেই পারে। আমি বলুন যে এই মুহূর্তে বিজেপির ভায়াবল অল্টারনেটিভ ভারতবর্ষে কে, কোন ফেস দিয়ে আপনি বিজেপিকে আটকাতে পারবেন? বাংলায় সিপিএম 0, লোকসভাতে 0, বিধানসভাতে 0, কংগ্রেস লোকসভাতে 1, বিধানসভাতে 0, আর বাংলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ছাড়া বিজেপিকে ভায়াবল অল্টারনেটিভ ফেস আপনি আর একটা দেখিয়ে দিন যে বিজেপিকে আটকাতে পারবে। একদম এটা কোনো ছবিটা অসুবিধা নেই, দেখাবেন, বৈষ্ণব দা, দয়া আপনি করে। সঠিক বলছেন, কিন্তু আমি বলছি 21-এ এইরকম নীতিহীন লোককে নিয়ে টিকিট দিয়ে বিধানসভায় পাঠালেন, আপনাদের ওইটাও কিন্তু আর্কাইভে আছে পাশাপাশি। আপনারা তো আসল জায়গাটা দেখাতে চাইছেন না, যে এই যে হুমায়ুন কবিরকে কারা তৈরি করছে, কারা সাহায্য করছে, কারা কিন্তু আপনি ক্ষতি করে- টিকিট দিয়ে তো তৈরি করে ফেলেছেন। একটা লোক সবার একটা রাজনৈতিক দল পাল্টেছে, তাকে আপনি তাহলে একটা পঞ্চম বিরাট বারে আপনার দলে তৈরি আসার করতে সময় ছিল চাইছেন। না। তাহলে কি ইতিমধ্যে আপনাদের আমি সবার কাছে যাবো, শুধু বুঝলাম না সেটা হচ্ছে যে মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে, সত্যি তো, কিন্তু সরকারি টাকায় মন্দিরের ক্ষেত্রে বৈশ্বনাথ দা কি একই কথা বলবেন? বৈশ্বনাথ দা, এক হচ্ছে যে ওই মারাত্মক কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো 70-30, ওইটা বলার পরেও তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। কার্যত আপনি দল পাল্টানোকে সমালোচনা করলেন, আমার ভালো লাগলো, কারণ এই নৈতিকতার অবস্থানগুলো তো আমার ভালো লাগে, কিন্তু দল পাল্টানোর পর তো তিনি পুরস্কৃত হলেন, মন্ত্রী হয়েছিলেন। একে হুমায়ুন কবিরকে বারবার সতর্ক করা হয়েছে যে উনি এমন এমন কথা বলতেন তাতে পার্টি বিব্রত বোধ করতো এবং বিরক্ত হতো, তাকে বারবার সেখানে শোকজ করা হয়েছে, দাদা, বারবার আপনি বলা হয়েছে। তৃণমূলের প্রথম দিন থেকে থাকা নেতা, আপনি যদি এই স্টুডিওতে উল্টে 70-30-এর কথাটা এদিক ওদিক পাল্টে বলেন, গোষ্ঠী পাল্টে, তাহলে আমার ধারণা আপনি পুরনো নেতা হওয়া সত্ত্বেও পুলিশ আপনাকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। বিজেপির সাথে হাত মিলিয়ে হুমায়ুন চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার। এটা একটা ছোট্ট বাচ্চা ছেলে যে 4 দিন রাজনীতি করে, সেটা বুঝতে পারা। এই অনেক কথা। যদ্দূর আমার মনে পড়ছে হুমায়ুন কবিরের বলবে যদ্দূর শোকজ করা হয়েছিল, ওই যখন বলেছে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা হোক, তখন শোকজ করা হয়েছিল। ওই 70-30 শোকজ করা হয়নি। কোনো শোকজ হয়নি, আমি বলছি 70-30 সেটাই তো বলছি, কোনো শোকজ করা হয়নি। পরে যেটা বলছে না শোকজ করা হয়েছিল, পরে যখন বললো অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা উচিত, মন্ত্রিসভা করা হয়েছিল। এবার আমরা কথা বলি, বৈশাখার ব্যাখ্যাটা হচ্ছে একটা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো এমন করেছে না, 5টা বাচ্চা অব্দি ঠিক আছে, যদি 6টা বাচ্চা হয় তাহলে হিয়ারিং এ ডাকবে, সেরকম বৈশাখের বক্তব্য হচ্ছে 5 বার দল পাল্টানো অব্দি আমরা সহ্য করেছি, 6 নম্বর বার যখন দল পাল্টালো তখন আমরা ঠিক করেছি ও খারাপ। আমি একটা কথা বলি, এখানে বিজেপিকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করেছিলেন আজ থেকে 15-16 বছর আগে, উনি বিজেপি সরকারের মন্ত্রী হয়ে গেছিলেন, বা 25 বছর আগে। কিন্তু আমি একটা কথা বলছি বৈশাখা, বিজেপি পশ্চিমবাংলা নিঃসন্দেহে হেরেছে, আমার ভালো লাগুক কি না লাগুক, মমতা ব্যানার্জি হারিয়েছেন বিজেপিকে পশ্চিমবঙ্গে, নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলো যে পশ্চিমবাংলায় এই যে বিজেপি হারলো, এর ফলে পশ্চিমবাংলায় কোন কাজটা আটকে আছে যা কিনা একটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। সরকারের টাকা বলছি কি, আরে তুমি প্রশ্নটাই বুঝছো না, আমি বলছি সরকারের টাকায় মন্দির তৈরি কোনো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না, হচ্ছে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে আরো বড় হিন্দুত্ববাদী রাজনীতি করছেন পশ্চিমবাংলায়, সরকারের টাকায় মন্দির। স্বাধীন ভারতে কোনোদিন বিজেপিও করেনি, অন্য কোনো দলও করেনি, মমতা ব্যানার্জি করছে। তোমাদের প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিতে পারছো না, পালাচ্ছো। তোমাকে এখন আবার জিজ্ঞেস করছি, মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকায়, সরকারের টাকায় কেন মন্দির হচ্ছে? সরকারের টাকায় মন্দির কেন হচ্ছে? সরকারের টাকায় মন্দির কেন হচ্ছে? তোমাকে বিজেপি শাসিত রাজ্যে তো হয় না, আমাদের শাসিত রাজ্যে হয় না, সিপিএম শাসিত রাজ্যে হয় না, একমাত্র ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরকারের টাকায় মন্দির হচ্ছে। উনি তো অন ক্যামেরা এই স্টুডিওতেই যখন প্রশ্ন করেছে তখন বলেছেন যে আমরা দরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চাই। এই কথাকে বলেছে অন ক্যামেরা শুনবে, দেখাবো একটা জিনিস দেখাবো। ইন্টারভিউ দিয়ে বলেছিলেন আরএসএস আমার ন্যাচারাল অ্যালাই, এই প্রসঙ্গে একটা কথা খালি বলে রাখি, বামেরা তো 34 বছর শাসন করেছিল, ছোট্ট খবর, এগিয়ে যাবার কিছু নেই। আমাকে অনেকেই প্রশ্ন করেছিল টপ পলিট ব্যুরো 2008-এর আগে কোনো মুসলমান কেউ ছিল না, মোহাম্মদ আমিন এসেছিল, এমনকি কাকাবাবু ওর শরীর খারাপ ছিল,
তিয়াত্তর সাল পর্যন্ত বেঁচে ছিলেন, 64-এ পার্টি তৈরি হয়েছে, উনি পলিট ব্যুরোয় ঢোকেননি। আমি বলি, আমি রাজা গোপাল বাবুর সব সমালোচনা উড়িয়ে দিচ্ছি না, আমি ইনফ্যাক্ট আমি আপনার সাথে যোগ করছি, খালি মুসলমান মানুষের প্রতিনিধিত্ব নয়, আমাদের পলিট ব্যুরোতে কোনো মহিলা প্রতিনিধিও আরও আগে আসলে ভালো হতো, অনেক দেরিতে এসছে, এবং এইটা সম্পর্কে আমাদের পার্টি সচেতনভাবে আমরা চেষ্টা করেছি এটাকে পরিবর্তন করার। এই সমালোচনা গ্রহণ করতে আমার কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু আমি তার পাশাপাশি আপনাকে এটাও বলি, ভারতের জনসংখ্যার 0.3% হচ্ছে শিখ। সেই শিখ সম্প্রদায়ের একজন মানুষ হরেকৃষ্ণ সিং সুরজিৎ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। সুতরাং আমি বলছি যে আমাদের পার্টির কাছে কখনো এই প্রশ্নটা এইভাবে কখনো আসেনি, আমি সমালোচনা গ্রহণ করছি। এবার দ্বিতীয় কথা আমি এখানে বলছি, আমরা না একটা ব্র্যাকেটে সুমনদা নওশাদ আর হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করছি। আমি বলছি নওশাদের এমএলএ জবে থেকে হয়েছে বা রাজনীতি জবে থেকে তবে থেকে আজ পর্যন্ত নওশাদ কি এমন কোনো কথা বলেছে যেটা কিনা দেখিয়েছে যে ও একজন মুসলিম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মুসলিম মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের ভোট চাইছে? কোনো কথা, কোনো হিন্দু বিদ্বেষী মন্তব্য বা আলাদা করে মুসলমানকে কোনো প্রায়োরিটি দিতে হবে জাতীয় কোনো দাবি, কোনো আবদার কোনোদিন কেউ দেখাতে পারবে না। নওশাদের সাথে আমাদেরও লোকসভা ভোটের সময় জোট হয়নি, 2-4টে প্রশ্নে মত আমাদের মেলেনি, কিন্তু সৎভাবে বলতে গেলে কিন্তু স্বীকার করতেই হবে নওশাদের আব্বাস সিদ্দিকী কিন্তু বলেছে। এক সেকেন্ড, আমি নওশাদের কথা বলছি, আমি আব্বাস সিদ্দিকী নামটা আপনি বললেন, আমি বলছি নওশাদের সেকুলার ক্রেডেন্সিয়াল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ কারণ নেই। হুমায়ুন কবিরের 100 বার ওনার ওই যে মন্তব্য 70-30% জঘন্য মন্তব্য, এবং পরবর্তীকালে উনিই বলেছেন, যদি ওনার কথা সত্যি হয়ে থাকে, যে আমাকে মমতা ব্যানার্জি ওই নির্দেশ দিয়েছিল অজিত চৌধুরী মোহাম্মদ সালিমকে হারানোর জন্য। কিন্তু আমি জাস্ট এই কথা শেষ করে নিই, আমার 5 সেকেন্ড। কিন্তু আমি বলছি যে বারবার করে এরা বড়াই করছে 2021-এ আমরা বিজেপিকে হারিয়েছি, হারানোর পরে কি করলেন দাদা? এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল, অনিশ খানকে খুন করলেন, আর এনআরসি হুমকি দিচ্ছে। আমি আমার পরের বিষয়ে যাব, সেটা অবশ্যই গোটা দিন ধরে আশা কর্মীদের যে আন্দোলন চললো, একেবারে পরিষ্কার সেই আন্দোলন কিভাবে আজকে পুলিশ ট্যাকেল করলো, এবং তারপর একাধিক প্রশাসনের দিক থেকে অবশ্যই রাজনৈতিক প্রশ্নও আসবে। নতুন কিছু আমরা দেখছি না, গত 15 বছর ধরে বাংলা এটাই দেখছি, তুমি যে কোনো ধর্মের নাম করে রাস্তায় নেমে পড়ো, সে তুমি ত্রিশূল নিয়ে জয় শ্রীরাম বলেই নাও, কি তুমি ওই ওয়াকফের প্রতিবাদ করছি বলে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন করতেই নাও, ধর্মের নাম করে তুমি রাস্তায় নেমে পড়ো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর তুমি যদি কোনো অধিকার চাইতে রাস্তায় নাও, সে শিক্ষকরা চাকরি হারানোর অধিকার চাইতে, মানে ওই চাকরির দাবিতে হোক, সে তোমার আশাকর্মীরা আজকে হয়ে থাক, আরজি করের আন্দোলন হচ্ছিল আজ থেকে 1.5 বছর আগে, আরজি করে ধর্ষণ করে খুন করার জন্য জেল খাটলো আলটিমেটলি একজন, শাস্তি হলো একজনের, আর বাংলায় 200-র কাছাকাছি মানুষজন শুধুমাত্র আরজি করার প্রতিবাদ করেছে বলে জেল কেটেছে। আরে ভাই আজকে কুণাল ঘোষ বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অতএব আমাদের এটা করতে পারছি না। আচ্ছা, এনাদের দাবি হচ্ছে মানে 3 মাস মাতৃত্বকালীন ছুটি, হ্যাঁ, গর্ভবতী অবস্থা 3 মাস ছুটি, এর জন্য কেন্দ্র সরকারের টাকা লাগে। আজকে যে আন্দোলনের দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি এটাও ছিল যে কেন্দ্র সরকারের যে 2000 টাকা ইনসেন্টিভ কেন বন্ধ হয়ে গেছে, তার জন্য এটাও ছিল যে মোদী সরকার বলো কেন 2000 টাকা করে ইনসেন্টিভ দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। আরে সেটা তো জবাব দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলি, ও একটা ভালো কথা বললো যে মুর্শিদাবাদে যদি ধর্মীয় টুপি পরে কেউ রাস্তায় নামে অসুবিধা নেই, ত্রিশূল নিয়ে রাস্তায় নামলে কোনো অসুবিধা নেই। আসলে এটা ওদের ব্যালেন্স পলিটিক্স। আপনি আমায় বলুন, আমরা তো ব্যালেন্স পলিটিক্স বলতে দাও। আমি কি ধর্ম খারাপ পলিটিক্স করব? না না, যেটা খারাপ সেটা খারাপ, ভালো সেটা ভালো। না না, ভালো কোন খারাপ? বড় গোবিন্দ সম্বন্ধে সে খারাপ, আর আসানসোলে ইমামের ছেলে খুন করা। তোমার কাছে ইমামের ছেলের খুনটা ভালো, আমি সেটা বলতে দিতে হবে। তাদের উকিল সব্যসাচী ভট্টাচার্য হওয়াটা আরো ভালো। না না, ভালো ভালো তাদের উকিল মাঝে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। সুকান্ত মজুমদারের আমি একলাই বলেন, সব্যসাচী একলাই ওই কথাটা বলো, আমি একলাই বলেনি, আমি উত্তরে আবার আমি সুকান্ত মজুমদারের পোস্ট দেখাচ্ছি। আরে ভাই থামো, সব্যসাচী চ্যানেল, আরে ভাই সুকান্ত মজুমদারের কথা বলতে দিচ্ছে না, সব্যসাচী চ্যানেল আমি আমার দাবিতে না, এটা তুমি অকারো না না, তুমি অ্যাডভান্টেজ নিচ্ছ। আমি এটা বলা, তুমি খুঁজে পেয়ে দেখি। আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে কদিন আগে আমাদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সাধু সন্তরা রাস্তায় নেমে মিছিল করছিল, সেই সাধুদের অবধি মেরে পুলিশ থানায় লকআপে ভরে দিয়েছিল, বেশ কয়েকদিন তারা থানায় ছিল, তখন এরা দেখতে পাই। বেশ, এবার দেখতে পাই ওর গলা খারাপ হয়ে বলে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। না না, সেটা তোমার ভালোবাসি, তোমার কথা থেমে গেছি। না না, আমি এক সেকেন্ড সুকান্ত মজুমদারের পোস্ট পড়ে শোনাচ্ছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ডে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের পরিবারের বক্তব্য এখন স্পষ্ট, এক গভীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ ভেসে আসছে। সুকান্ত মজুমদারের পোস্ট ফেসবুকে, তাদের দাবি
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্দেশে এই ঘটনায় জড়িত তৃণমূলের প্রভাবশালী নেতাদের আড়াল করতেই স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এদেরকে দোষী সাব্যস্ত করেছে। প্রকৃত দোষীদের বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দাদের তুলে এনে বেধড়ক মারধর, হুমকি ও ভয় দেখিয়ে জোর করে অপরাধ স্বীকার করানো হয়েছে। তদন্তের নামে সাজানো হয়েছে এক নাটক, যার মধ্যে লাস্ট লাইনটা হচ্ছে, দোষী সাব্যস্তদের পরিবারের এই বিস্ফোরক বয়ান নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের গ্রেপ্তারি নাটকের উপর। এটা সুকান্ত মজুমদারের পোস্ট, ও কিন্তু এখানে সুকান্ত মজুমদারের পোস্টে একই কথা বলছে বিজেপি। আরে ভাই দুজন মিলে ঠিক করে নি। এটা পরে ভাইরাল করবে। আরে ভাই বলতে তো দেবে। সব্যসাচী যে ইস্যুতে সেটা তো আমি বলতে তো দেবে। আমার বক্তব্য হচ্ছে তোমাদের আজীবন দল করা আরে সুকান্ত মজুমদার তো আমার আজীবন দল করা লোক নয়। তাহলে উঠে যাবো, একটা কথা বলে উঠে যাবো। আমি বলছি তোমাদের আজীবন দল করা লোকটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের পাশে কেন? সেই লোকটা ও শুভেন্দু অধিকারী নিজেই আজীবন মূল বিষয়